অ্যাকশন হয়েছে, 22-23 জন অফিসারকে আপনার ওই যে দেশের বাইরে যাওয়া নিষেধ, হাবিজাবি 10 5 6 জনকে জেলে ঢুকানো। দ্যাটস নট অল। আপনার ডক্টর ইউনূসকে ডিস্টাবিলাইজ করবে, ডক্টর ইউনূসকে আগাইতে দিবে না, ওই মানে খোড়া করে রাখবে। হি ইজ ডুইং অল দিস। বড় বড় নেতা, বিজেপির বড় বড় নেতা বিভিন্ন সীমান্তে তারা জড়ো হচ্ছে, বাংলাদেশে ঢুকে পড়ার অভিনয় করছে, চেষ্টা করছে। বিএসএফ এর সঙ্গে মানে ভারতীয় সিকিউরিটি ফোর্সের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হচ্ছে। জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। এখন খবর বের হয়েছে জাতীয় ঐক্যের ডাক দেওয়া বা জাতীয় সরকার গঠনের আলোচনা করায় সেনাবাহিনীর ভিতরে অন্তর্কন্দলের ভিতরে বিদ্রোহ শুরু হয়েছে। আর বিষয়টি করেছেন একজন সাবেক বিমান বাহিনীর সদস্য। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন জাতীয় সরকার গঠনের আগেই হয়তোবা সেনাবাহিনীর ভিতরে বড় ধরনের বিদ্রোহ হতে পারে। আমরা তার আলোচনা শুনলে আরও বিষয়টি বুঝতে পারবো। বলছেন ঠিক আছে, বলছেন ওকে রাইট, লেট মি স্টার্ট অ্যাগেন। তো আমি আপনার ওই জাতীয় ঐক্যের ডাকের নিয়ে প্রসঙ্গটা এনেছিলাম যে আমাদের সাধারণ জনগণকে একটা দানব রাষ্ট্রের বিরুদ্ধে আপনার দাঁড় করানো হচ্ছে, যেখানে আপনার সামরিক বাহিনী এবং সাধারণ জনগণের যদি একসাথে না যায় কোনো এ ধরনের বিশাল শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করা যাবে না। তো আমি যেটা বলছিলাম, গত 50 বছরে আমাদের সামরিক বাহিনী সবচেয়ে ডিমোরালাইজ কন্ডিশনে, কারণ অনেকগুলো কারণ আছে, যেখানে আপনার গত 16 বছরে আপনার ফ্যাসিস্ট সরকার যেভাবে তাদের নিজস্ব অফিসারদেরকে প্রমোটেড বা উপরে তুলে নিয়ে আসছে, এখন তারা ঠিক আগের জায়গায় আছে। লোক দেখানো কিছু অ্যাকশন হয়েছে, 22-23 জন অফিসারকে আপনার ওই যে দেশের বাইরে যাওয়া নিষেধ, হাবিজাবি 5 6 জনকে জেলে ঢুকানো। দ্যাটস নট অল, বাট 90% কিন্তু এখনো দে আর স্টিল অ্যালাইভ, দে আর স্টিল ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন। তো আমি আসলে শর্টে বলতেছি যে সামরিক বাহিনী ডিমোরালাইজ কেন, জুনিয়র অফিসাররা দেখছে যে 16 বছর যারা সুবিধাবাদী ছিল, যারা প্রমোটেড হয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। সো এই জন্য যে আমি 19শে নভেম্বরের একটা লাইভ করেছিলাম, লেফটেন্যান্ট জেনারেল শাহিনুরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জেনারেল ওয়াকার সেনাপ্রধান, যে ডেপ্রাইভ যারা বঞ্চিত অফিসার, মেজর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের, এদেরকে প্রমোশন দেওয়ার জন্য একটা বোর্ড করা হয়েছিল। এবং সেই বোর্ডে প্রমোশনের আমি আগে বলেছিলাম যে উনি কিছু করবেন না, উনি খুঁজে খুঁজে বের করছেন কারা জামাত, কারা বিএনপি, কারা দাড়ি রাখে, কারা আপনার কারো বাবা, চাচা, মামা কোনো যদি পলিটিক্যাল কানেকশন থাকে। তো সেই বোর্ডের রিকমেন্ডেশন অন লেফটেন্যান্ট জেনারেল শাহিনুর, আমি অনেক আগে বলেছি যে দিস ম্যান ইজ নট গোয়িং টু ডু, অ্যান্ড জেনারেল ওয়াকার জাস্ট সব কিছু আইওয়াশ করতেছে, মানে লোক দেখানো আর কি। তো সেই প্রমোশন বোর্ডের রেজাল্টও হয়ে গেছে এবং দেখা গেছে যে লোক দেখানো 5 6 জনকে প্রমোশন দিয়েছে এবং বাকি ধরেন অ্যাটলিস্ট আরও 100 150 অফিসার রয়ে গেছে আর কি, তাদেরকে আপনার প্রমোশনের জন্য রিকমেন্ড করা হয় নাই। তো ডেপ্রাইভই রয়ে গেল। সো এই জিনিসগুলো আসলে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, মানে কেউ তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করতেছে না। এবং কিছু লোক, জেনারেল ওয়াকার মানে সেনাপ্রধান, উনি কিছু লোক নিয়োগ করেছেন, মানে কাউকে দিয়ে বলাচ্ছেন উনি ফেরেশতা, কেউ বলছেন যে উনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন, সবচেয়ে মোস্ট ক্রিমিনাল অফিসার দিস পারসন। এবং উনি সব কিছু গোছায় নিচ্ছেন এবং উনি সবাইকে ইনটেক অবস্থায় রাখতেছেন, যে ইন কেস অফ ইমার্জেন্সি বা যে কোনো ক্রাইসিসে কোনো সামরিক কু হবে না, কিন্তু ষড়যন্ত্র হবে। কিভাবে? আপনার ডক্টর ইউনূসকে ডিস্টাবিলাইজ করবে, ডক্টর ইউনূসকে আগাইতে দিবে না, ওই মানে খোড়া করে রাখবে। হি ইজ ডুইং অল দিস নটি থিং। তো প্রথম কথা হচ্ছে প্রমোশন বোর্ডে যে বলেছিল উনি ডেপ্রাইভ অফিসারদেরকে সাপোর্ট দেবেন, কিচ্ছু করেন নাই। সেকেন্ড হচ্ছে আপনার 21শে নভেম্বরে সামরিক বাহিনীর অফিসারদেরকে, এবার অনেক অফিসারকে যাদেরকে আগে 16 বছরে দেওয়া হয়নি, ইনভাইট করা হয়নি, তাদেরকে অনেককে গিয়েছেন। কিন্তু দেখা গেছে যারা রিয়েলি টার্গেটেড, মিনস আমরা যারা কথা বলি, যারা ওনার বিরুদ্ধে বা ষড়যন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি, আমাদের কিন্তু উনি এখনও ব্ল্যাকলিস্টেড করে রেখেছেন। হ্যাঁ,
এবং মজার কথা হচ্ছে যে এবার এবার সবচেয়ে মজার কথা হচ্ছে যে ডিজিএফআই এনএসআই থেকে আপনার যারা আগে কখনো যায়নি তাদের বাসায় বাসায় গিয়েছে, গিয়ে বিভিন্ন একটা কোশ্চেন সেট নিয়ে গেছে যে আপনি কি কখনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত কিনা, আপনি কোনো রাজনৈতিক আদর্শ আছে কিনা, আপনার পরিবারের কেউ আছে কিনা, আপনার ভাই বোন কেউ রাজনীতির সাথে, রাজনীতি করলে কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এক গাদা কোশ্চেন নিয়ে একটা বিব্রতকর অবস্থায় অফিসারদের বাসায় বাসায় গিয়ে এই প্রশ্নগুলো করেছে ইন্টেলিজেন্সের লোকজন। তো আমার কথা হলো যে জেনারেল ওয়াকার সাহেবের কাছে তো ইন্টেলিজেন্সের লোকজন যাওয়া হতেছিল, উনি তো শেখ হাসিনার মানে আত্মীয়, তারপরে উনি তো তাহলে সেই সিকিউরিটি ক্লিয়ারেন্সে আসেন না। আরও আছে এরকম যারা আপনার হাসিনার আমলে সুবিধাপ্রাপ্ত। তো এইসব মানে জাস্ট ফাইজলামি আর কি। হ্যাঁ, উনি জাস্ট হি ইজ ডুইং জাস্ট নট এ থিং। মেজর থেকে তো জেনারেল হওয়ার কথা ছিল না। হাওয়ার অনেকে বলে যে একজন জেনারেলকে নিয়ে, একজন সেনাপ্রধানকে নিয়ে এভাবে কথা বলো, আই ডোন্ট গিভ এ শিট ড্যাম। হ্যাঁ, আপনারা যারা ওই যে এসব তেলবাজি করেন না, চাকরি করছেন হয়তো 2-4 বছর, আমরা 20 বছর চাকরি করেছি এই সামরিক বাহিনীতে। সো ডোন্ট ট্রাই টু টিচ ইউর আই শুড সে গ্র্যান্ড পাপা। থ্যাংক ইউ। হ্যাঁ, তো দেখেন জেনারেল ওয়াকারের আরও কতগুলো নষ্টামি। এবার গত পরশু দিন, আই মিন টিউসডেতে, জেনারেল মুজিব সবচেয়ে কালপ্রিট। জেনারেল মুজিব আপনারা অনেকবার নাকি আলাপ হয়েছে, তার চাকরিচ্যুত করা হয়েছে। জেনারেল ওয়াকার তাকে মেসের ভিআইপি রুমে 5 দিন রেখেছে, তাকে গ্রেফতার করা নাই, ইন্ডিয়ান হাইকমিশনে ছিল, তাকে দেশ থেকে পাচার করা হয়েছে। মোস্ট নটোরিয়াস জেনারেল, যিনি এসএসএফে ছিলেন, ডিজিএফআইতে ছিলেন, আয়নাগরের কর্তা ছিলেন, র্যাবে ছিলেন, হোয়াট এভার, এনএসআই, মানে ওনার বিচরণ এবং ওনার নারী ঘটিত কেলেঙ্কারি, যে শেখ হাসিনার সাথে যখন বিদেশে যেত তখন অনেক অনেক ঘটনা আমার কাছে জানা আছে, ওনার কতগুলো কেপ্ট আছে। হ্যাঁ, তো শুধু ওই ওদের মহিলাগুলোর ছবিগুলো ফ্ল্যাশ করি নাই, ওগুলো রেখে দিছি বিমানে, কোন কোন কারা কারা ওনার যে পার্টনারশিপে পার্টনার থাকতো আর কি বিদেশে গিয়ে, ওগুলো পরে সময় পেলে। হ্যাঁ, তো আপনারা তো আবার ওইসব ছবি দিলে আবার নিতে পারবেন না। হ্যাঁ, আমি নারীবাদীরা চিল্লাচিল্লি করবে। তো এই জেনারেল মুজিব বহাল তবিয়তে দেশ থেকে পাচার করে দিয়েছেন জেনারেল ওয়াকার। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে গত মঙ্গলবারে ভাটিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাডেটদের পাস আউট হয়, ওখানে জেনারেল মুজিবের ছেলে কমিশন পেয়েছে। মানে আপনি বুঝতেছেন যে যার বাপ একটা ক্রিমিনাল, টপ লিস্টেড রয়্যাল এজেন্ট, তার ছেলে সেনাবাহিনীতে কমিশন পেয়েছে। আরও এবং মজার কথা হচ্ছে যে ওই জেনারেল ওয়াকারের, জেনারেল মুজিবের আপনার 5 জন গেস্ট গিয়েছিল এই যে ভাটিয়ারি, চট্টগ্রামের ভাটিয়ারি পাসিং আউট প্যারেডের ছেলের, সেখানে 5 জনকে ভিভিআইপি ট্রিটমেন্ট, রাতে থাকার ব্যবস্থা ক্যান্টনমেন্টে, আপনার ভিভিআইপি জিপ, হ্যাঁ, সব রকম ফ্যাসিলিটি। একটা বরখাস্তকৃত অফিসারের সন্তান তো কমিশনই পাওয়ার কথা না, তারপরে কমিশন তো দিলেনি, সেখানে তার পরিবারকে ভিভিআইপি। আমি 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 হিংসা করতেছি না। আরে ভাই, আমরা কিছুই করি নাই, আমাদের বউ বাচ্চার পাসপোর্ট বাতিল করছেন, প্লেন থেকে নামাই দিছেন, তারপরে বউ বাচ্চাকে কিডন্যাপ করতে গেছেন। আমরা খালি হাসিনার বিরুদ্ধে কথা বলছি, দেশের জন্য কথা বলছি। আর যারা ষড়যন্ত্র করছে, দেশের ক্ষতি করছে, 12টা বাজাইছে, আপনারা তাদেরকে এখনো ভিআইপি দিবেন। দিস ইজ জেনারেল ওয়াকার। আর আপনারা বলতেছেন উনি এঞ্জেল। আপনার কি ডিজিএফআইএনএস এর কাছে এইসব তথ্য ছিল না? আপনি জানান না জেনারেল ওয়াকারের, জেনারেল মুজিবের ছেলে কমিশন পাচ্ছে? আপনি সাপের বাচ্চা আপনি রেখে দিচ্ছেন, বাপকে সুন্দর মতো বের করে দেন, ওই সাপের বাচ্চা বড় হয়ে আবার ফোনা তুলতে পারে। I'm not against this kids, like ওর ছেলের নাম মুক্তাকিন মুজিদ আন্তু, or the second son. Now he is an officer, military officer, বাংলাদেশের। ও তোর বাপের প্রতিশোধ লাইনে যাবে, ও তোর বাপের প্রতিশোধ দিবে। I'm sorry, I have to speak out. হ্যাঁ, I'm not taking revenge, I'm just requesting justice. আপনি ক্রিমিনালদের বা ছেলেপেলেদেরকে কমিশন দিয়ে দিচ্ছেন, আবার এদিকে
প্রায় 250 মতো অফিসার, 350 মতো অফিসার আপনার রাস্তায় রাস্তায় ঘুরতেছে, প্রতিবাদ করতেছে তাদের জাস্টিসের জন্য। হাউ ফানি, ইউ আর গ্রেট স্যার। হ্যাঁ, ইউ আর দ্য বেস্ট চিফ ইন বাংলাদেশ সেনাবাহিনীতে। ওই যে হাসিনার আমলে যতগুলো সেনা প্রধান হয়েছেন দেখেন, সবগুলোর ক্যারেক্টার কিন্তু এক এক রকম। আর একটা ওই যে আইকিবি ইদানিং বড় বড় বক্তৃতা দিয়ে দেয় শালার, ওই যে কি বলে চান্দাবাজ, ওই যে পাওয়ার প্ল্যান্ট ঘুষ খাইছে ইয়ার থেকে। একটা সেনা প্রধানের নাম বলেন যে এই লাস্ট 16 ইয়ার্সে একজন প্রধানের নাম বলেন যে হু ওয়াজ অনেস্ট and he was dignified, served with the dignity. I'm sorry, I have to speak out. হ্যাঁ, একটা নারী মানে হোয়াটএভার বলতে ইচ্ছা করতেছে না। সেকেন্ড হচ্ছে কি আইজিপি মামুন 2022 সালে আইজিপি ছিল পুলিশের, র্যাবে চাকরি করছে, এই সিআইডিতে চাকরি করছে, মানে টপ টপ ক্রিমিনালদের মধ্যে একটা। তার ছেলেও কিন্তু ভাটিয়ারিতে কোর্স, ওই যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে কোর্স করতেছে এবং ওখান থেকে কমিশন পাবে। 91 বিএমএ লং করছে, এখনও ক্যাডেট অবস্থায় আছে, খুব সুন্দর মতো আছে। ফাইন, আপনি বলতেছেন জাস্টিস, আপনি তাদেরকে কেন, বাপের কারণে ছেলেকে কেন ডিপ্রাইভ করবেন? তাহলে আপনি 252 জন এসআই নিয়োগ বাতিল করলেন কেন, যারা জাস্ট কমিশন পেতে যাচ্ছিল? তাদের তো কানেকশন ছিল আওয়ামী লীগের, তাদের তো একবারে বাতিল করছেন কেন? হ্যাঁ, তাহলে আপনি ওইদিকে করবেন, এদিকে পুলিশেরটা করবেন, কিন্তু সেনাবাহিনীরটা করবেন না। সেনাবাহিনী আপনার বাবার সম্পত্তি, তাই না? না বাংলাদেশের সম্পত্তি। আচ্ছা, যাই হোক, এখন দ্যাটস হোয়াট ইজ আপনার যে দিস ডক্টর ইউনূস গভর্নমেন্ট বৈষম্য বিরোধীর একটা ফসল। তো আপনি দেখেন বৈষম্য কিন্তু চলতেছে, হ্যাঁ, এবং প্রকট আকার ধারণ করতেছে। ওই যে ডক্টর মঈন খান, বিএনপির একজন সিনিয়র নেতা, উনি কয়েকদিন আগে, পরশুদিন বলেছেন যে এই সরকার যেন ফ্যাসিস্টে টার্ন না হয় ঐক্যের নামে। হ্যাঁ, কিছু কিছু ওই যে আমাদের একটা দল আছে, ছোট দল, সব জায়গায় নাক গলায়। হ্যাঁ, আমি লেঞ্জা বলি, আই এম সরি, ইউ ডোন্ট হ্যাভ টু শো সো মেনি থিং। আপনারা ক্ষমতায় যেতে চান, প্রপার গণতান্ত্রিক উপায় যান, ওই পিছনের দরজা দিয়া ওই আগের মতো 86 সালে যেটা করছেন সেটা করেন না। হ্যাঁ, এখন কিন্তু মিডিয়ার যুগ, বিএনপির কিছু পাইলে তো আপনারা মানে পাগল করে ফেলান। তো সেটা নিয়েও দেখি লাফালাফি শুরু হয়ে গেছে যে ডক্টর মঈন কেন কইছে যে ফ্যাসিস্ট রূপে বা স্বৈরাচারের রূপ না। আমি নিজের আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি যে দিস গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে ফ্যাসিস্টে টার্ন করানোর জন্য অল এলিমেন্ট ইজ ওয়ার্কিং। ফার্স্ট অফ অল আপনি দেখেন এই যে উপদেষ্টা নিয়োগ একটা জোনের, চট্টগ্রাম বেসড অলমোস্ট। তারপরে আপনার এই যে ইয়াকে নিয়ে, ফারুককে নিয়ে যে এত কথা হয়েছে, আরে বিএনপির আমলে খালি স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কী করছে, ওনারে পরের দিন সরাই দিছে একটা দুর্ঘটনা নিয়ে, একটা বাচ্চা শিশু নিয়ে, জাস্ট একটা স্টেটমেন্ট। আর দেখেন আপনার ওই যে উপদেষ্টা ফারুককে নিয়ে আমরা কত চিল্লাচিল্লি করলাম, কত কিছু করলাম, দে ডিডন্ট ইভেন বদার। মানে এই যে এটা কি ডেমোক্রেসি বলে? আপনি আমার আন্দোলন, আমার স্যাক্রিফাইসের ফসল কিন্তু ডক্টর ইউনূস সরকার। আপনাদের সাথে কিন্তু আমরাও স্যাক্রিফাইস করছি, প্রচুর স্যাক্রিফাইস করছি, লাইফ বলেন, ক্যারিয়ার বলেন, এভরিথিং। সেই জায়গায় আপনার ফারুকি কিন্তু স্টেবল। আরও একটা আছে বশির, ওই যে উপদেষ্টা, আরও একটা আছে। সো আবার আসিফ নজরুলরা কি করে, যখন বিপদ দেখে সবাইকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ ভাই, আমরা এখন পারতেছি না, ওই যে ইসকন ঝামেলা করছে, এ করছে, ওই করছে, সবাই আসেন আন্দোলন করেন, পোলাপাইন আছে কতগুলো, রাস্তা নামায় দেন, মিছিল করেন। এগুলা দিয়া কিন্তু বেশি দিন ওই যে আপনার জায়েন্টদের সাথে পারবেন না। আপনার মিলিটারি মোরাল ঠিক করেন। হ্যাঁ, ওটা আসতে পরে ডক্টর আসিফ নজরুল সাহেব আরেকটা কথা বলছে যে ইন্ডিয়ার সাথে ভারতের সমস্ত চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে, সেই ঐক্যের ডাকের ইয়া। আপনি প্রকাশ করতেছেন না কেন? আপনার তো প্রকাশ করতে একদিন লাগে। আপনি সবগুলা পাবলিকলি একটা ওয়েবসাইট করে দিয়ে দেন যে আমরা দেখি ওখানে কি চুক্তি, এবং বাতিল করেন। আপনি কেনিয়া সরকার বাতিল করে দিছে না একটা? আপনারা তো বিপ্লব সরকার, আপনাদের ক্ষমতা যে কোনো মানে ডেমোক্রেটিক গভর্নমেন্টের থেকেও বেশি। আপনারা চাইলে সব কিছু করতে পারেন। আপনারা কিন্তু ধৈর্য বসে আছেন, ইন্ডিয়ার সাথেও কিন্তু এক ধরনের আন্ডারহ্যান্ডে কাজ করতেছেন। তো আপনারা সবগুলা এই বাতিল করে জনসমক্ষে প্রকাশ করেন না কেন? তো আমি যেটা বলতেছি যে
যেটা আপনার ঐক্যের ডাক, সেটা ঐক্যের ডাক কতটুকু হবে? আপনার মিলিটারি মোরাল কিন্তু ইজ ভেরি লো, এবং জুনিয়র অফিসাররা আপনার যথেষ্ট অ্যাগ্রেসিভ মুডে আছে। ওরাই ফোন করে আমাদের জানায়, ওরাই আমাদের কিছু সব বলতেছে। হ্যাঁ, এবং সিনিয়রদের প্রতি যথেষ্ট ক্ষেপা, এবং ফিল্ডে দেখেন আপনার প্রায় 3 মাসের উপরে বেশি আপনার মিলিটারি ডিপ্লয়মেন্ট আছে উইথ ফুল আপনার ম্যাজিস্ট্রি পাওয়ার, কিন্তু কোনো রকম আপনার ক্রিমিনাল মানে পলিটিক্যাল ক্রিমিনাল বলেন, দেশদ্রোহী বলেন, গ্রেফতারের কোনো নামগন্ধ নাই। জাস্ট বাইরে ঘুরতেছে ফিরতেছে, আবার রাতে এসে ক্যান্টনমেন্টে ঘুমাচ্ছে। এই ধরনের অপারেশন আমার 50 বছরের লাইফে দেখিনি। সো জেনারেল ওয়াকার সাহেব উনি সব কিছু নিউট্রালাইজ করে রাখতেছেন, মানে আপনার কাউকে কোনো কাজ করতে দিচ্ছেন না এবং নিজের পারপাস সার্ভ করতেছেন। সো এইভাবে জাতীয় ঐক্যের ডাক দিলেই হবে না। আপনার মিলিটারিতে আপনার রিফর্ম যতক্ষণ না করবেন, হ্যাঁ, এবং না করবেন, এবং নিজেদের মধ্যেও রিফর্ম করতে হবে। উপদেষ্টা পরিষদ বলেন, পাবলিকের করেন, নাহলে কিন্তু আপনারাও কিন্তু বিপদে পড়বেন, আপনাদেরকেও ফ্যাসিস্ট। যে শক্তিশালী মিডিয়া রয়েছে এবং তাদের যে আন্তর্জাতিক লবিস্ট গ্রুপ রয়েছে, সবাই বাংলাদেশের বিরুদ্ধে 10 মুখে প্রচার চালাচ্ছে। ইটস দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক প্রবলেম। যেখানে ভারতে হিন্দু, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, বাংলাবাজার পত্রিকা, এরপরে ধরুন ইলাস্ট্রেটেড উইকলি থেকে শুরু করে যত বিখ্যাত পত্রিকা রয়েছে, ইন্ডিয়া টুডে, সে সকল পত্রিকার প্রিন্ট ভার্সন, সেই সকল পত্রিকার যাকে বলা হয় ফেসবুক ভার্সন, অনলাইন ভার্সন এবং ইউটিউবের যে মাল্টিমিডিয়া চ্যানেল দিয়ে আসছে বাংলাদেশের বিরুদ্ধে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এহেন অশালীন এবং এহেন কুরুচিপূর্ণ বক্তব্য নেই যেগুলো তারা বলছে না। তার ব্যক্তিগত জীবন, তার ধর্মীয় জীবন, তার ব্যর্থতা, তাকে নিয়ে মানে এমন সব কথা, ওগুলো যদি আমার সম্পর্কে বলা হতো, আপনার সম্পর্কে বলা হতো, ভারতের মতো একটা জায়গাতে মুহূর্তের মধ্যে আমরা অস্থির হয়ে পড়তাম, পাগল হয়ে পড়তাম। একটি কাজ করা হচ্ছে। দ্বিতীয়ত, যে প্রচারণাগুলো করা হচ্ছে, ব্যক্তি ইউনূস, তার সরকার, তার সঙ্গে সঙ্গে সমন্বয়ক, তাদেরকে কেন্দ্র করে, এগুলো একটা ফেজ। দ্বিতীয় ফেজ এই প্রচার প্রোপাগান্ডায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। আর তৃতীয় হলো চিন্ময় প্রভু নামক যে ইসকন নেতা বাংলাদেশে আছেন, তার গ্রেপ্তার নিয়ে এবং গ্রেপ্তার পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে নানা রকম প্রচার প্রোপাগান্ডা এমনভাবে চালাচ্ছে যা শুনলে ভারতের যে কোনো মানুষের, যে কোনো নাগরিকেরই বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা আসবে। এই গেল একটা, মানে প্রচার এবং প্রোপাগান্ডার। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো সীমান্তে সৈন্য সমাবেশ। এটা আমরা কিছুই জানি না, বিকজ আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কিছু কথা বলা হয়নি। কিন্তু ভারতীয় পত্রপত্রিকা, মিলিটারি জার্নাল থেকে শুরু করে অন্য সব জায়গাতে যে কথা বলা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তারা সৈন্য সমাবেশ করেছে। কত? 35,000 সৈন্য। 3 নম্বর কি করেছে? 3 নম্বর হলো তারা তাদের উগ্র হিন্দু লোকদেরকে খেপিয়ে দিয়েছে। তাদের বড় বড় নেতা, বিজেপির বড় বড় নেতা বিভিন্ন সীমান্তে তারা জড়ো হচ্ছে, বাংলাদেশে ঢুকে পড়ার অভিনয় করছে, চেষ্টা করছে। বিএসএফ এর সঙ্গে, মানে ভারতীয় সিকিউরিটি ফোর্সের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হচ্ছে, এবং এই সকল বিষয়াদি আবার তারা পত্রপত্রিকার মাধ্যমে, মাল্টিমিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে। 4 নম্বরে যে কাজটি তারা করেছে সেটি হলো তাদের উগ্র সমর্থকদের দ্বারা 2টো হাইকমিশন অফিস, কলকাতাতে যেটি রয়েছে ডেপুটি হাইকমিশন অফিস, আর আগরতলাতে আমাদের একটা ছোট্ট হাইকমিশন আছে, সহকারী হাইকমিশনার এরকম মানে কনসুলেট বলা হয়। তো সেখানে আক্রমণ চালিয়েছে এবং ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এবং এগুলো নিয়ে সংগতির কারণে আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং আমাদের যে রাজনৈতিক বিভেদ এবং বিসংবাদ ছিল, এগুলো বাদ দিয়ে
ইউনূস সরকারের ব্যর্থতাকে বাদ দিয়ে, নির্বাচনকে বাদ দিয়ে, এখন চলমান সংস্কারকে বাদ দিয়ে এখন আমরা শুধু সবাই ভারতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এটার পিছনে কি কোনো খেলা আছে, নাকি এটি কোনো চক্রান্ত? এটি কি শেখ হাসিনার পক্ষে করা হচ্ছে না বিরুদ্ধে করা হচ্ছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে করা হয়েছে? এটা নিয়ে আমি কথা বলবো। প্রথমত হলো যে এই ঘটনার প্রেক্ষিতে অল অন এ সাডেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা ঐক্যের ডাক দিলেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন, একত্র বৈঠক করেছেন, তাদের সবাইকে নিয়ে তিনি একটি বৈঠক করলেন এবং সেখানে সবাই গেলেন, বক্তব্য দিলেন এবং অত্যন্ত খোলামেলা এবং ফ্রেন্ডলি পরিবেশে মানে সবাই বক্তব্য দিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে বলে অত্যন্ত কনফিডেন্ট নিয়ে দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিলেন, তাতে মনে হয়নি আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজে যে ভারতের পক্ষ থেকে তার জন্য কোনো হুমকি আছে, অথবা ভারত এই মুহূর্তে যা কিছু করছে এটি তার বিরুদ্ধে করা হচ্ছে। বরং তিনি যে সাবলীলভাবে কথা বলেছেন, আপনি গিয়ে দেখুন যে এই সর্বদলীয় যে ঐক্য, এই ঐক্যর বৈঠকে তিনি যে সকল কথাবার্তা বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তার মুখের ভাষা দেখেন এবং তিনি যে সকল শব্দ ব্যবহার করেছেন, এটার মধ্যে তার যে আত্মবিশ্বাস এবং এটার মধ্যে তার যে ম্যাটিকুলাস এবং তিনি যে কথাগুলো বলেছেন, তার সঙ্গে আপনি তার যে অরিজিনাল চরিত্র, তিনি যখন শেখ হাসিনার জমানাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, তিনি অনেক দিন প্রেসের সামনে কোনো কথা বলেননি, একেবারে শেষের দিকে এসে টুকটাক কিছু কথাবার্তা বলেছেন, তখন তার যে হতাশা ফুটে উঠেছে সেটার দিকে একবার চিন্তা করুন। তারপর এক সাংবাদিকের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন দেশে বা দেশের বাইরে, যখন তিনি রাগ হয়ে রিসেট বাটনের কথা বলেছিলেন, ওটা হলো তার অরিজিনাল, তার যে ফ্রাস্ট্রেশনের চরিত্র। তিনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন, ভয় পেতেন, আতঙ্কগ্রস্ত হতেন, তাহলে ওই যে শেখ হাসিনার জমানাতে যেভাবে তিনি কথা বলতেন, অথবা ওই যে সাংবাদিকের সঙ্গে রাগ হয়ে তিনি যেভাবে রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন, কিংবা হিন্দু পত্রিকার সাথে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, এগুলো হলো তার রাগ, ক্ষোভ, ক্রোধের বহিঃপ্রকাশ। তো ভারতের আক্রমণ করবে, সার্জিক্যাল স্ট্রাইক করবে, সমস্ত ভারতীয় মিডিয়া যেভাবে ভয় দেখাচ্ছে, তাতে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 85-86 বছর বয়স, তিনি মেন্টালি ভীষণ রকম ডিপ্রেসড হওয়ার কথা, তার হাত পা কাঁপার কথা। এবং আপনি দেখেন শেখ হাসিনার মতো এত স্ট্রং মানুষ, তিনি কথায় কথায় কাঁদতেন। শেষের দিক তিনি যখন ভয় পেয়ে গিয়েছিলেন, মেট্রো রেল পুড়িয়ে দিল, তিনি কিন্তু মেট্রো রেলের জন্য কাঁদেননি, ভয় কেঁদেছেন। এবং তিনি কথা বলতে গিয়ে কখনোই হতাশা হয়নি, কিন্তু তার কয়েকটি ভিডিও ক্লিপে দেখবেন যে তিনি শেষের দিকে তার গলা শুকিয়ে গিয়েছিল। তো সেই দিক থেকে শেখ হাসিনার মতো মানুষ যদি 15 বছর শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা, 40 বছর ধরে দল পরিচালনা এবং এত বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার পরেও পরিস্থিতির কারণে ভেঙে পড়েন, তো সেক্ষেত্রে এখন সীমান্তে যা কিছু ঘটছে সেটা যদি 10% সত্য হয় এবং এগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয় এবং তার অজান্তে হয়, তাহলে তাকে সঙ্গত কারণে আতঙ্কগ্রস্ত করবে। কিন্তু তার কথাবার্তা, পোশাক আশাকে, আনন্দ উচ্ছ্বাসে সেটা মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে, ভারতের সঙ্গে তার স্টিল একটা ভালো সম্পর্ক আছে। তার ক্ষমতায় আসার পেছনে যেভাবে আমেরিকার একটা আশীর্বাদ ছিল, একইভাবে ভারতের একটা আশীর্বাদ ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং তাকে দিয়ে আমেরিকা এবং ভারত যে কাজগুলো করিয়ে নিতে চাচ্ছে, এজন্য একটা এনভায়রনমেন্ট দরকার, পরিবেশ দরকার, প্রতিবেশ দরকার। সেটা ভারত তৈরি করছে যেন তিনি যদি কিছু একটা করেন, যাতে তাকে জবাবদিহি করতে না হয়। এবং এর মধ্যে অনেকগুলো জিনিস ঘটে গেছে।
অনেকগুলো জিনিস ঘটে গেছে, অনেকগুলো পেমেন্ট, অনেক কিছু ঘটে গেছে যেগুলো এই ডামাডোলের কারণে। আমরা কখনো সমন্বয়কদের নিয়ে রাগারাগি করেছি, কখনো তারেক রহমান সাহেব কী বক্তব্য দিলেন, মির্জা ফখরুল সাহেব কী দিলেন, আব্বাস সাহেব কী দিলেন, কলকাতার কোন মিডিয়া কী বলল, জামাতের আমির বসুন্ধরার হেলিকপ্টারে কেন চড়ল, তারপর তিনি কেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাইলেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন খুব বেশি লাফালাফি করেছি, তখন অনেক কিছু পর্দার আড়ালে অনেক কিছু ঘটে গেছে। আমাদের এই যে শেয়ার মার্কেট থেকে কত হাজার কোটি টাকা এই সময়ের মধ্যে বের হয়ে গেছে। আমাদের বাংলাদেশ ব্যাংক কেন এই শেখ হাসিনার এই যে আমলে তৈরি করা 8টি ব্যাংক, প্রবলেম ব্যাংক, এই 8টি প্রবলেম ব্যাংকের পরিশোধিত মূলধন কত, আর এই মুহূর্তে আমানত কত? আমানতের বাইরে যে ঋণগুলো কখনই আনা সম্ভব নয়। আপনার কি মনে হয় এস আলমী ঋণ আনা সম্ভব নয়? তো সেই জিনিসগুলো একটা কমিশন না করে, তাদেরকে একত্র না করে, তাদেরকে বাঁচানোর জন্য আবার 22,000 কোটি টাকা ছাপিয়ে সেখানে দেয়া হলো কেন? হোয়াই? এবং আমরা যেহেতু এই বিষয়গুলো আমরা মোটা মাথার, এগুলো রাজার মাল দরিয়ায় ঢাল, এরকম একটা চিন্তা ভাবনা করি এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থ ক্ষুণ্ণ না হওয়া পর্যন্ত আমরা লাফালাফি করি না। তো শতরঞ্চি, রাজনীতির যে শতরঞ্চি, এর পেছনে অনেক নোংরা খেলা হয়। সেই খেলাধুলাগুলো আমরা বুঝতে পারি না বলেই আমরা অনেক কিছু চেপে যাই। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, এই জাতীয় যে ঐক্য, সেই ঐক্য করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সুযোগ করে দিয়েছে। সেটা আমেরিকা হোক, পশ্চিমারা হোক, ভারত হোক। আমি দোয়া করি বা আমি বিশ্বাস করতে চাই যে আমার এই ধারণাটা ভুল হোক। 2 নম্বর হলো, যেখানে যারা গিয়েছেন, কথাবার্তা বলেছেন, যা কিছু করেছেন, তারা জাস্ট গতানুগতিক ওরকমভাবে চিন্তা ভাবনা করে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে ভারত বিরোধী একটা মনোভাব নিয়ে তারা সেখানে গিয়েছেন। আই ডু নট থিঙ্ক সো। ওখানে হাতে গোনা 2-1 লোক ছাড়া প্রায় সবাই যারা ক্ষমতায় যেতে চায় তারা সবাই ভারতের বি টিম, এবং যারা ভারতের বি টিম নন তারা ভারতকে খেপাতে চান না, সুসম্পর্ক রাখতে চান, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পর্ক চান, তারপরে জামাত ভারতের সাথে সম্পর্ক চান, বিএনপি সম্পর্ক চান, জাতীয় পার্টি চান। তাহলে বাকি রইল কারা? জুনায়েদ সাকি রইল, ববি হাজ্জাজ রইল, ভিপি নুরুর রইল, ভিপি নুরুর আর একটা যে পার্ট আছে রেজা কিবরিয়া, তাদের দল রইল, তারপরে এবি পার্টি যেটা জামাতের যে একটা আর একটা ওখান থেকে বের হয়ে যাওয়ার একটা দল হয়েছে, এবি পার্টির মঞ্জু সাহেব তারা রইল। এখন এই মানুষগুলো তারা ভারত বিরোধিতা করলে ভারতের কি আসে যায়? জনগণের কি আসে যায়? আর না করলেই বা কার কি আসে যায়? তাহলে এই যে এরকম এত বড় একটা ফলাও করে প্রচার হলো, এবং আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত খুব খুশি। বিরাট একটা লং মার্চ হবে, আমরা সর্বদলীয় লোকজন, কোটি কোটি মানুষ একত্র হয়ে এই রাজনৈতিক নেতাদের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সীমান্তে ছুটে যাব এবং ভারতীয় জনগণকে দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। এটা কি সম্ভব? নো, একেবারেই অসম্ভব। দ্বিতীয়ত, ভারত যে কাজগুলো করছে, যদি আমরা প্র্যাকটিক্যাল কাউন্ট করি, তারা প্রচার করছে। তা আপনার কি মনে হয় ভারতের যারা যেভাবে প্রচার করছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস থেকে শুরু করে তার ওখানে যারা গেছেন, তারা কেউ ওই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার জবাব দিবেন, জবাব দেওয়ার যোগ্যতা রাখেন, আর জবাব দেওয়ার মতো প্ল্যাটফর্ম তাদের আছে? নেই। যদি ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে যেতে হয়, তাহলে আপনার তো লাগবে মিডিয়া ব্যক্তিত্বদেরকে, পার্সোনালিটিদেরকে, যারা এইগুলো কন্টেন্ট তৈরি করেন এবং ওই কন্টেন্টগুলো উপস্থাপনা করে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুকে যারা প্রচুর কোটি কোটি লোক যাদের রয়েছে, মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার রয়েছে, তারা এখানে প্রচারণার জবাব দিতে পারেন। ওখানে পলিটিক্যাল যারা লোকজন আছেন, তাদের বাংলাদেশে বসে আমরা যদি ভারতকে গালি দিতে 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 রক্তবমি করে ফেলি,
ভারতের দিল্লি তো দূরের কথা, কলকাতাতে একটা কাকও ডেকে উঠবে না, শালিকও নড়াচড়া করবে না, এই হলো অবস্থা। তো তাদেরকে খেপানোর জন্য বিকজ আমাদের মিডিয়ার সাহায্য দরকার। এখন মিডিয়াতে কি সরকারের কোনো বন্ধু আছে? মিডিয়াতে কি সরকারের এমন কেউ আছে যে কিনা ওইভাবে কাউন্টার দিতে পারে? তাদের সঙ্গে সরকারের কোনো সংযোগ আছে? নেই। ফলে কি হলো, প্রচার এবং প্রোপাগান্ডার যে জায়গাটাতে এটি অশ্বডিম্ব, মানে এই সম্মেলনটা অশ্বডিম্ব। 2 নম্বরে যদি ধরেন যে তারা শূন্য সমাবেশ ঘটিয়েছে, এটার জবাব দিতে হবে কিভাবে? শূন্য সমাবেশ ঘটিয়ে তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায়, রাজনীতিবিদদের কথায় আমাদের ক্যান্টনমেন্ট থেকে 35,000 সৈন্য বা 40,000 সৈন্য বিভিন্ন জায়গা থেকে আমরা মোতায়েন করব, আমরা ওদের মতো কামান মোতায়েন করব এবং সেই দৃশ্য সব জায়গায় আসবে। ইজ ইট পসিবল? কি মনে হয়? বা এটা মানে এই সরকারের পক্ষে এটা সম্ভব? ফলে এখানেও ফলাফল শূন্য। এরপরে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি রাজনীতির ওয়েট ধরেন, যারা ওখানে গিয়েছেন, ওই অনুষ্ঠানে গিয়েছেন, তারা একটা বক্তব্য দিলেন, ভারতের মমতা ব্যানার্জি একটা বক্তব্য দিলেন, শশী থারুর একটা বক্তব্য দিলেন, অমিত শাহ একটা বক্তব্য দিলেন, ডক্টর ইউনূস একটা বক্তব্য দিলেন, আর নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিলেন। দেখেন তো বিশ্ব মিডিয়া, বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি কাদেরকে গ্রহণ করবে? এখন এখানে যে আমরা ছোট দেশ এটা বলে না, দেখুন সিঙ্গাপুর একসময় লিকুয়ান ছিলেন, খুব ছোট একটা দেশ, এটা যোগ্যতার বিষয়। মালদ্বীপে মৈর্য আছেন, খুব ছোট একটা দেশ, কেন আমরা তাদের নাম বারবার নিচ্ছি? কুয়েত ছোট্ট একটা দেশ, কাতার আরও ছোট একটা দেশ, কাতারের ভয়ে সমস্ত ইউরোপ কাঁপছে কেন? তাদের ওই ধরনের লিডারশিপ আছে, ওই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, ওই ধরনের মিডিয়া আছে, আল জাজিরার মতো তাদের একটা মিডিয়া আছে। তো এই পুরো জিনিসটি না করে যদি এভাবে সম্মেলন করা হয়, 1টা 2টো 3টা ডজন এভরিডে করা হয়, পরিস্থিতির উন্নয়ন হবে না, শুধু খেলাধুলা হবে। আর আমরা জনগণ শুধু প্রতারিত হতেই থাকব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে। আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি সেনাবাহিনীর ভিতরে একটা সমস্যা বড় ধরনের রয়েই গিয়েছে, এটা এখনও পর্যন্ত শেষ করা যায়নি। যখনই সরকার একটু এদিক সেদিক করছে, তখনই শোনা যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ হবে, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ করা হবে, সেনা কু করা হবে। কিন্তু সেনাবাহিনীর ভিতরে যারা এই বিদ্রোহের জন্য সন্দেহবাদক, তাদেরকে এখনও পর্যন্ত সেখানে সরিয়ে দেওয়া হয়নি। উচিত ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার। সরিয়ে দিলে হয়তো বা এই বিদ্রোহ কু খেলা আর খেলতে পারতো না। এখানে আলোচনা শুনেছেন, শুনে আপনাদের কেমন লেগেছে মন্তব্য করবেন।